বিএনপি আসলে জামাতের ব্যাপারে এখানে কি চিন্তা করছে, আর ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনো পরিকল্পনা কি আসলে বিএনপি করছে কিনা? এই সময় বিএনপি তার মতো করে রাজনীতি করবে, জামাতও তার মতো করে রাজনীতি করবে বলে আমার ধারণা। জনগণের মধ্যে একটা এরকম ইচ্ছা আছে যে তারা চায় ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক, তারা নির্বাচনে আসুক। এক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? এক্ষেত্রে খুব বড় চ্যালেঞ্জ, তাদের মোকাবেলা করতে হবে বিএনপি এবং আওয়ামী লীগের মতো জায়ান্ট দুটি রাজনৈতিক দলকে। ১.৫ দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার, রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি, জামায়াত, বামপন্থী সংগঠনগুলো। আলোচনায় আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্ররা কি কোনো রাজনৈতিক দল করবে? বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি? এই সব প্রশ্ন নিয়ে আজকের স্টার ভিউজ রুম। আমি সুচিস্মিতা তিথি আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছে দ্য ডেইলি স্টার বাংলা সম্পাদক গোলাম মুর্তজা। মুর্তজা ভাই, আপনাকে ওয়েলকাম। আমাদের এখন ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ এত বড় একটা দল ১৫ বছর ধরে একচ্ছত্রভাবে রাজনীতি করে গেছে, তারা কোথাও নেই। বিএনপি এখন সক্রিয়ভাবে মাঠে আছে, তারা ইলেকশন নিয়ে অনেক কথা বলছে। একইভাবে দেখতে পাচ্ছি জামাত একরকমভাবে মাঠে আছে, রাজনীতির মাঠে তারা নানা কথা বলছে। তো এখন আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি, বা ভবিষ্যতে আমরা কি দেখতে পাচ্ছি, আসলে রাজনীতি কোথায় যাবে? এখন বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আলোচনার বিষয় যে রাজনীতি সামনের সময়টা কি অবস্থার মধ্যে যাবে। এই অবস্থাটা কেন তৈরি হয়েছে? অবস্থাটা তৈরি হয়েছে বিগত ১.৫ দশকেরও বেশি সময় বাংলাদেশে আমরা একটা গোমট বাঁধা অবস্থার মধ্যে ছিলাম। আমরা একটি কথা বলার আগে চিন্তা করতাম যে এই কথাটি বলবো কি বলবো না, এই কথাটি বললে কি হবে কি হবে না, অমুকের বক্তব্য আমরা প্রচার করব কি করব না, এরকম একটা ব্যাপারের মধ্যে আমরা ছিলাম। যেমন আরও যদি সরাসরি বলি রাজনীতির বাইরে গিয়ে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সংবাদ আমরা প্রকাশ করব কি করব না, করলে কিভাবে করব, যে কারণে পৃথিবীতে বহু বড় বড় ঘটনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা ছিল এই ৫ তারিখের আগে পর্যন্ত, সেই সংবাদগুলো বাংলাদেশের গণমাধ্যমে গুরুত্ব পেত না। অর্থাৎ আমি বলতে চাইছি যে বাংলাদেশে এক ধরনের গোমট বাঁধা অবস্থা ছিল। সেই গোমট বাঁধা অবস্থা শুধু মানুষের কথাই নয়, রাজনীতিতেও রাজনৈতিক দলগুলো এক ধরনের সংগ্রাম করছিল যে তারা রাজনীতি করতে পারবে কি পারবে না। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী রাজনীতিটা করতে হবে। পুলিশ বলে দিবে রাজনীতিতে কি করা যাবে কি করা যাবে না। রোড ডিভাইডারের এই পাশে আসা যাবে না, এই পাশে দাঁড়াতে হবে। ফুটপাতের এইখানে দাঁড়াতে হবে, এইখানে দাঁড়ানো যাবে না। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল দুটি, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। সেই বিএনপিকেও আমরা পুলিশকে এইভাবে ডিকটেশন দিতে দেখেছি। তো সেরকম একটা জায়গা থেকে এই গোমটটা হঠাৎ করে কটে গেছে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে। পালিয়ে যাওয়ার মানে শেখ হাসিনা নিজে পালিয়ে গেছেন এবং তার যে দলের নেতাকর্মীরা আছেন, নেতারাও আছেন, কিন্তু প্রথম সারির যারা ছিলেন তারা কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, কেউ কেউ হয়তো পালিয়ে গেছেন, আর কেউ কেউ আত্মগোপনে আছেন। এরকম একটা অবস্থায় আপনি যেটা বললেন যে বিএনপিকে বহু বছর পরে, মানে প্রায় ১.৫ দশক পরে এসে একটা কি বলবো স্বস্তিদায়ক নির্ভর একটা সক্রিয় রাজনীতিতে আছে। এবং এই জায়গাটিতে খুব স্বাভাবিকভাবেই বড় দুটি দলের একটি বিএনপি স্বাভাবিকভাবেই প্রত্যাশা করবে যে যত দ্রুত দেশে নির্বাচন হবে তত দ্রুত তার জন্যে একটা ইতিবাচক ফলাফল করা সহজ হবে। আরও বিএনপির ভেতরে এই চিন্তাটা, বিএনপি যে নির্বাচন দিন যত দ্রুত সম্ভব নির্বাচন দিন, এই কেন্দ্রিক যে কথা বলছে, তার একটা বড় বলার কারণ যে আওয়ামী লীগের মাঠে না থাকা। আপনি যে কথা বললেন যে আওয়ামী লীগ যদি মাঠে না থাকে, অথবা আওয়ামী লীগ যদি দুর্বলভাবে মাঠে থাকে, তাহলে বিএনপির জন্য নির্বাচনে ইতিবাচক ফল করে দেশ পরিচালনার জায়গাতে যাওয়া বিএনপি মনে করছে তার জন্য সহজ হয়। সেই কারণে বিএনপি এই রাজনীতিটা করছে। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের নামে মানে প্রায় অগণিত মামলা আছে। তো সেই ক্ষমতায় যাওয়ার সঙ্গে সেই মামলাগুলোরও একটা সম্পর্ক আছে। যদিও আমি মনে করি যে বর্তমান সময়েও বিএনপির নামে যে গায়েবী মামলাগুলো আছে, সেই মামলাগুলো আর এখন ওইভাবে চলবে না। বিএনপি নেতৃবৃন্দকে যেভাবে হয়রানি করা হচ্ছিল, সেটা হয়তো এখন কমে যাবে। আর জামাতকে আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে নিষিদ্ধ করে গেছে। জামাতকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটি ছিল পুরোপুরি অস্বচ্ছ প্রক্রিয়াতে একটা রাজনৈতিক কার্ড হিসাবে জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি আওয়ামী লীগ সামনে এনেছিল। সেটার কারণটা ছিল জুলাইয়ে ছাত্র জনতার উপরে আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড চালিয়েছে, নির্মম হত্যাকাণ্ড, সেই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ বিপদে পড়েছিল। আওয়ামী লীগ সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যে
আওয়ামী লীগ জামাত কার্ডকে সামনে এনেছিল, যে জামাত নিষিদ্ধ, এই কার্ডটি সামনে আনলে সারা দেশের গণমাধ্যম, এবং গণমাধ্যম যেহেতু আওয়ামী লীগের ভক্ত ছিল, আওয়ামী লীগ সরকারের তোষামতকারী ছিল একটা বড় অংশ গণমাধ্যমের, আওয়ামী লীগ সেই কারণে মনে করেছিল যে জামাত কার্ডটা সামনে এনে সমগ্র আলোচনাটা জামাত কেন্দ্রিক করে ফেলতে পারবে। তার যে মাস্কিলিং বা তার যে মানবতা বিরোধী হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলোকে সে চাপা দিতে পারবে, তখন আর এই হত্যাকাণ্ডটা আলোচনায় থাকবে না। তো এই প্রক্রিয়ায় তড়িঘড়ি করে একটি অধ্যাদেশ দিয়ে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, এবং এই সরকার এসে সেটা আবার বাতিল করে দিল। তো বাতিল করে দেওয়ার পরে জামাত এখন এক ধরনের চাঙ্গা অনুভব করছে। 2-4 জন হলেও বিএনপি আওয়ামী লীগের নেতাদের, ছাত্রলীগের নেতাকে দেখা যায় যে জামাতে গিয়ে যোগ দিচ্ছে, অর্থাৎ একটা বড় পরিবর্তন। যুদ্ধাপরাধীদের বিচারের সময় থেকে জামাতের উপরে যে চাপ, জামাতের যে কঠিন সময়, সেই সময়টা জামাতেই মুক্ত রাজনীতির জায়গাতে জামাতও সেটা কাটিয়ে উঠলো। জামাতও এখন সক্রিয় রাজনীতি করছে, এবং বহু বছর ধরে জামাত এক ধরনের কঠিন সময় পার করার কারণে জামাতের জন্য এখন নির্বাচন কত দ্রুত তার চেয়ে বড় ব্যাপার। সে একটা স্বস্তিদায়ক পরিবেশে সে তার দলকে সংগঠিত করতে চায়, গোছাতে চায়। একটু যদি এখানে একটা প্রশ্ন করি, আপনি বলছিলেন যে প্রধান দুই রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ এখন মাঠে নেই, বিএনপি আছে, এবং বিএনপি নির্বাচন নিয়ে খুব সক্রিয়। বিএনপি আসলে জামাতের ব্যাপারে এখানে কি চিন্তা করছে, আর ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনো পরিকল্পনা কি আসলে বিএনপি করছে কিনা, যে তার তড়িঘড়ি করে ইলেকশন দেব এবং তারাই ক্ষমতায় আসবে? এটাকে ধরেন আমি ফাঁকা মাঠে গোল যদি নাও বলি, আমি যদি রাজনীতির জায়গাতে ফাঁকা মাঠে গোল যদি নাও বলি, আপনি যদি বিএনপির ভিউ থেকে কথা বলেন, তো সেক্ষেত্রে বিএনপি খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ অগোছালো থাকা অবস্থায়, আওয়ামী লীগ মাঠে দুর্বলভাবে থাকা অবস্থায় বিএনপি যদি নির্বাচনের আয়োজন হয়, এবং সেই নির্বাচনটিতে বিএনপির তুলনামূলকভাবে বিজয়ী হয়ে আসার সম্ভাবনা অনেক বেশি। যদিও আমি মনে করি যে আওয়ামী লীগ যদি তার পূর্ণ শক্তি নিয়েও মাঠে থাকে, আগামী নির্বাচনটিতে কবে হবে সেটা আমরা এখনো জানি না, আগামী নির্বাচনটিতে আওয়ামী লীগ যদি তার পূর্ণ শক্তি যে আওয়ামী লীগ যদি তার পূর্ণ শক্তি নিয়েও মাঠে থাকে, আওয়ামী লীগ যে ইমেজ হারিয়েছে বাংলাদেশের মানুষের কাছে, আওয়ামী লীগ ছাত্র জনতাকে হত্যা করে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, এই অপরাধমূলক কর্মকাণ্ড করে আওয়ামী লীগের পক্ষে জনগণের কাছে গিয়ে একটি ভোট চাওয়াটা খুবই কঠিন একটি ব্যাপার। ভোট চাওয়াটা কঠিন ব্যাপার বলছি যে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে ওই পরিমাণ ভোট আওয়ামী লীগের জন্য পাওয়াটা খুবই কঠিন ব্যাপার, এবং প্রায় অসম্ভব একটি ব্যাপার। তো সেই অসম্ভব ব্যাপারে বিএনপির বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। তো তারপরেও বিএনপি চাইবে আওয়ামী লীগ অসংগঠিত থাকার অবস্থাতেই একটি নির্বাচন, সেই কারণেই বিএনপি নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে। আওয়ামী লীগের আলোচনায় নিশ্চয়ই আপনার প্রশ্ন থাকবে, তার আগে জামাতের কথা যেটা বলে রাখতে চাই, আন্দোলনটি বা সরকার রাজনীতির অবস্থাটা যদি এই রকম থাকে, অতীতে যেরকম দেখা গেছে জামাতের সঙ্গে সম্মিলিতভাবে বিএনপি রাজনীতি করেছে, আওয়ামী লীগের এগেনস্টে তারা সম্মিলিতভাবে একটা শক্তি ছিল, আন্দোলন করেছে, নির্বাচন করেছে, সরকার গঠন করেছে, রাজনীতিটা এখন যে অবস্থাতে আছে, এবং সেই অবস্থাতে এখন পর্যন্ত বিএনপি নেতৃবৃন্দর যে বক্তব্য আমরা লক্ষ্য করছি, তাতে আপাতত সামনের সময়টিতে বিএনপি এবং জামাত একত্রিত হয়ে রাজনীতি করবে সেই সম্ভাবনা নাই বললেই চলে, বা খুবই কম। বিএনপি এবং জামাত একত্রিত হওয়ার প্রসঙ্গ আবার তখন আসবে যখন আবার পূর্ণ শক্তির আওয়ামী লীগ মাঠে থাকবে। তার আগ পর্যন্ত জামাতের রাজনীতি জামাত করবে, বিএনপির রাজনীতি বিএনপি করবে, এবং নির্বাচনেও জামাতের সঙ্গে জোট করে বিএনপির আসার সম্ভাবনা খুবই কম। এই সময় বিএনপি তার মতো করে রাজনীতি করবে, জামাতও তার মতো করে রাজনীতি করবে বলে আমার ধারণা। আওয়ামী লীগের যেহেতু প্রসঙ্গটা আসলো, সেখান থেকে যদি একটু বলি যে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ আসলে কতখানি ফিরতে পারে নেক্সট ইলেকশনের আগে? আওয়ামী লীগ রাজনৈতিক দলটার প্রধান শক্তি কি? আওয়ামী লীগ রাজনৈতিক দলটির প্রধান শক্তি হচ্ছে তার তৃণমূলের শক্তি, অর্থাৎ আওয়ামী লীগের একেবারে তৃণমূল পর্যায়ে নেতা আছে, কর্মী আছে, ত্যাগী নেতা, ত্যাগী কর্মী। এই 15 বছর যে আওয়ামী লীগ দেশ পরিচালনা করলো, অপশাসন কায়েম করলো, একদলীয় দানবীয় স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করলো শেখ হাসিনা সরকার, এই একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করতে গিয়ে আওয়ামী লীগ তার নেতাকর্মীদের, প্রকৃত যে নেতাকর্মী, তাদেরকে মাইনাস করে দিয়ে প্রশাসনের উপরে নির্ভর করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার উপরে নির্ভর করে সে রাজনীতি করেছে। সে বাংলাদেশের রাজনীতিটাকে জনমানুষের রাজনীতি রাখে নাই, বাংলাদেশের নির্বাচনটাকে সে ভোটের নির্বাচন রাখে নাই, সে রাজনীতি করেছে প্রশাসনের উপরে নির্ভর করে, নিজ দলের নেতাকর্মীদেরও রাজনীতির মধ্যে রাখে নাই, এবং
নির্বাচন করেছে সে ভোটারবিহীন নির্বাচন, অর্থাৎ জনগণের ভোট দেওয়ার দরকার নেই, সে ভোটকে দিল কি না দিল সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাংলাদেশে যে বিগত 3টি নির্বাচন কমিশন ছিল, রকিব কমিশন 5% ভোটকে তারা 40% বানিয়েছিল, নুরুল হুদা কমিশন রাতের বেলায় নির্বাচন করেছিল, আর এখনকার আওয়াল কমিশন ভোটারবিহীন নির্বাচনকে তারা ভোটার যুক্ত নির্বাচন বানিয়েছে। এই 3টি নির্বাচন কমিশনই নির্বাচনকে দোষণীয় করা এবং ভোটারবিহীন নির্বাচন, রাতে নির্বাচন করার দায়ে অভিযুক্ত, অপরাধী, সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু এদের প্রধানরা যে কাজ করেছেন সেটা একেবারে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। তো সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ এই রাজনীতিটা তার দলের মধ্যে রাখেনি। না রাখার কারণে যেটা হয়েছে, আওয়ামী লীগের যখন বিপদ এসেছে, সংকট এসেছে, তখন দেখেন সামনে কেউ নাই। যারা ছিল আওয়ামী লীগের ভাষায় হাইব্রিড নেতা, সেই হাইব্রিড নেতারা সবাই পালিয়েছে। একজন নেতাও নাই যে সামনে এসে সাহস দেখিয়ে দলের পক্ষে কথা বলবে। শেখ হাসিনার সামনে পেছনে একজন মানুষকেও পাওয়া যায়নি, একজন নেতাকেও পাওয়া যায়নি। কিন্তু আপনার প্রশ্নের জায়গাতে যদি আসি যে তাহলে আওয়ামী লীগের কী হবে, আওয়ামী লীগকে এইভাবে হারিয়ে যাবে, আর কখনো সংগঠিত হতে পারবে না? না, আওয়ামী লীগ হারিয়ে যাবে না। হারিয়ে যাবে না হচ্ছে আওয়ামী লীগের এই তৃণমূলের শক্তির কারণে। ওই যে তৃণমূলের যে শক্তি, ওই যে আওয়ামী লীগের যে ত্যাগী নেতা, গত 15 বছর ধরে যারা বঞ্চিত হয়েছেন, বঞ্চিত মানে আর্থিক বঞ্চিত নয়, বঞ্চিত মানে রাজনীতি থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে, তাদেরকে পদ পদবি দেওয়া হয় নাই। এই যে আওয়ামী লীগের শক্তি, আওয়ামী লীগ ওই নেতা কর্মীদের উপরে ভর করে আস্তে আস্তে আবার সংগঠিত হবে। কিন্তু আওয়ামী লীগের জন্য এখানে চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ শেখ হাসিনা নিজে, শেখ পরিবার নিজে। শেখ হাসিনা যেভাবে এই দেশে মানবতা হত্যাকাণ্ড সংগঠিত করে মানবতা বিরোধী অপরাধ করে গেলেন, শেখ হাসিনার জন্য আরেকবার এখানে এসে রাজনীতি করার প্রেক্ষাপট তৈরি হবে সেই সম্ভাবনা খুব কম, প্রথমত। দ্বিতীয়ত কথা, এই হত্যাকাণ্ড বা এই হত্যাকাণ্ড কেন্দ্রিক অপকর্মের অংশীজন শেখ রেহানাও। সুতরাং শেখ রেহানার জন্য এখানে এসে রাজনীতি করা কঠিন হবে। আওয়ামী লীগের নেতৃত্বে যদি শেখ রেহানা বা শেখ হাসিনা আবার আসতে চান, তাহলে আওয়ামী লীগের সংগঠিত হওয়া খুব কঠিন হবে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি বিদেশে থাকেন এবং তিনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার কোনো ধারণা আছে, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক জ্ঞান, আওয়ামী লীগের মতো একটি সংগঠন পরিচালনা করার জন্য যে বিচক্ষণতা থাকতে হয়, বিশেষ করে আগেও বোঝা যেত, বিশেষ করে এই শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়া এবং পতনের পরে জয়ের যে বক্তব্য, অবস্থান, সেটা দিয়ে বোঝা গেছে যে তিনি বাংলাদেশের রাজনীতিতে মানে ফিট না। পুতুল কতখানি কি করতে পারবে আমরা জানি না। এখন আওয়ামী লীগ তখনই আওয়ামী লীগের জন্য গোছানো সহজ হবে যদি আওয়ামী লীগ এই হাইব্রিড, শেখ হাসিনা সহ ওই নেতৃত্বকে দূরে রেখে এই হাইব্রিড নেতৃত্ব, যেটা ওবায়দুল কাদেরের ভাষায়, এই হাইব্রিড নেতৃত্বকে দূরে সরিয়ে যদি আওয়ামী লীগের তরুণ ত্যাগী নেতৃবৃন্দ যদি সামনে আসেন, তাহলে আওয়ামী লীগের সংগঠিত হওয়াটা তুলনামূলকভাবে সহজ হবে। তবে সেটা সময় লাগবে, আওয়ামী লীগকে তৃণমূল পর্যন্ত সংগঠিত করতে সময় লাগবে। একটা স্রোতের প্রতিকূলে রাজনীতি করতে হবে এখন আওয়ামী লীগকে। সুতরাং আওয়ামী লীগ সংগঠিত হবে, আওয়ামী লীগ হারিয়ে যাবে না, কিন্তু আওয়ামী লীগের বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে তারপরে সামনে আসতে হবে। এই দেখার বিষয় যে এই চ্যালেঞ্জগুলো আওয়ামী লীগ এখন কতটা দক্ষতার সঙ্গে মোকাবেলা করে। শেখ হাসিনা যদি দেশের বাইরে থেকেই আওয়ামী লীগকে পরিচালনা করতে চান, তাহলে সেটাও একটা ভুল হবে। জয় ওয়াশিংটন থেকে পরিচালনা করতে চাইলে সেটা আরও ভুল হবে। এখন দেখার ব্যাপার যে আওয়ামী লীগ কী রাজনীতি করে। আমি যদি এই জায়গায় এসে একটু বামপন্থী সংগঠনগুলোর কথা বলি, তাদের আসলে এই রাজনীতির মাঠে কোনো ভবিষ্যৎ আছে কিনা, বা কী ধরনের ভূমিকা তাদের? বামপন্থীদের দুটি অংশ। একটি অংশ হচ্ছে পুরনো যারা বামপন্থী, যারা তুলনামূলকভাবে বয়স্ক অভিজ্ঞ নেতৃবৃন্দ। এই অংশের প্রায় সবাই নিজেরা বামপন্থী পরিচিতিটা ধারণ করেন, কিন্তু তারা সুবিধাবাদী। এই রাশেদ খান মেনন বলেন আর হাসানুল হক ইনু বলেন, এরা যে বামপন্থা রাজনীতি অবলম্বন করে রাজনীতি করেন, এটা হচ্ছে তাদের একটা দোকান পরিচালনার মতো দোকান পরিচালনা করেন দলটিকে, এবং সেখান থেকে তারা শুধু সুবিধা নিতে চান, আওয়ামী লীগের ঘাড়ে ভর করে এমপি হতে চান, মন্ত্রী হতে চান। এই রাজনীতি তারা 15 বছরে প্রমাণ করেছেন। সুতরাং এদের জনগণের কাছে আগেও কোনো অবস্থান ছিল না, এখন আরও কোনো অবস্থান নেই। তাহলে আর বামপন্থী কার? আর বামপন্থী যেটা সম্ভাবনা একটা তৈরি করেছে সেটি হচ্ছে তরুণ যে বামপন্থী শক্তি, জুনায়েদ সাকিরা, এরকম আরও কিছু বামপন্থী আছে। সিপিবি কি করবে পরিষ্কার না, সিপিবির অবস্থান পরিষ্কার না। মুজাহিদুল ইসলাম সেলিম একরকম করে ভাবেন, হয়তো রহিন হোসেন প্রিন্স আরেক রকম করে ভাবতে চান, অন্যরা হয়তো আরেক রকম করে ভাবতে চান। কখনো কখনো তাদের অবস্থান পরিষ্কার, কখনো কখনো তাদের অবস্থান বিভ্রান্তিকর। তো সুতরাং এই জায়গাগুলো বামপন্থীদের জন্য এক ধরনের সংকট। কিন্তু আমি বামপন্থীদের যতটুকু সম্ভাবনা দেখি সেটি হচ্ছে তরুণ নেতৃত্বের। এরা হুট করে বড় কোনো শক্তি হতে পারবে না, কিন্তু
তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে যদি তারা তাদের বামপন্থার যে আদর্শ ভিত্তিক রাজনীতিতে যদি সক্রিয় থাকে। তবুও সেটা তুলনামূলকভাবে অনেক দুর্বল শক্তি, যেটা আমাদের জন্য কিছুটা দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগের 15 বছরের শাসনের যারা অবসান ঘটালো, ছাত্ররা যারা এখন জনপ্রিয়তার তুঙ্গে আছে এবং অনেকে সরকারেও আছে, তাদের আসলে রাজনীতিতে ভবিষ্যৎ আছে কিনা? আসলে আমাদের এই আলোচনাটাতে শুরুতে তাদের কথাটা খুব গুরুত্ব দিয়ে বলা দরকার ছিল। আমরা যে আলোচনাটা শুরু করেছি তাদের কথাটা খুব বড় করে বলা দরকার ছিল। আজকে যে আমরা এই যতগুলো বিষয় নিয়ে কথা বলছি, এই বিষয়গুলোর শতভাগ কৃতিত্ব এই তরুণ, আমাদের চেয়ে অনেক কম বয়সী, আপনার মতো বয়সী কিছু ছেলেমেয়ের, বা আপনার চেয়েও ছোট, বয়সে ছোট, এরকম কিছু ছেলেমেয়ের। এবং তারা যে ত্যাগ স্বীকার করেছেন, তারা যে রক্ত দিয়েছেন, তারা যে সাহসের পরিচয় দিয়েছেন, তারা যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, এটা শুধু বাংলাদেশের ইতিহাস না, আমাদের এই উপমহাদেশের ইতিহাস তো বটেই। পৃথিবীর যে কোনো দেশের ইতিহাসে যদি নির্মোহভাবে এই ঘটনাগুলো বিশ্লেষণ করা হয়, কখনো যদি নির্মোহভাবে এই ঘটনাগুলো যদি গবেষণা করা হয়, তাহলে আমাদের এই ছাত্র নেতৃত্ব, তাদের ঘটানো যে অভ্যুত্থান, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে থাকবে পৃথিবীর ইতিহাসের পরিপ্রেক্ষিতে। অনেকেই মনে করতে পারেন আমি হয়তো তাদের প্রতি কিছুটা বায়াসড হয়ে কথা বলছি, তা বলছি না। আমার কোনো বায়াসনেস নেই তাদের প্রতি। তাদেরকে আমি সবসময়ই এক ধরনের নির্মোহভাবে দেখার চেষ্টা করেছি সংবাদকর্মী হিসেবে। তারা সরকারের অংশ। সামনের সময়টিতেও আমি সংবাদকর্মী হিসেবে, আমরা সংবাদকর্মী হিসেবে তাদেরকে নির্মোহভাবেই দেখব। যেখানে প্রশংসা করা দরকার সেখানে প্রশংসা করব, যেখানে ধন্যবাদ দেওয়া দরকার ধন্যবাদ দিব, যেখানে সমালোচনা করা দরকার নিশ্চয়ই সেখানে সমালোচনা করব। কিন্তু তাদের যে আন্দোলন, তাদের যে ত্যাগ, তাদের যে বিচক্ষণতা, তাদের যে সাহস, জীবন দেয়ার মতো যে সাহসিকতা বা মানসিকতা, ওই যে পুলিশের বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, যে গুলি করি একটাই মরে বাকিটি যায় না। এইটা একটা বিশাল বড় সমস্যা, দুশ্চিন্তার কারণ। পাশে আপনি মিছিলে আছেন, সেখানে গুলি করছে পুলিশ, একজন মারা যাচ্ছে। আমাদের সাধারণ সেন্টিমেন্ট যে একজন মারা যাবে অথবা গুলির আওয়াজ হবে, অন্যরা সবাই দল বেঁধে পালাবে। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর কোন ইতিহাসে এটা আছে আমি জানি না, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে যে গুলি করেছে, পাশের বন্ধু মারা গেছেন, সহপাঠী মারা গেছেন, অন্যরা সামনের দিকে এগিয়েছেন, দৌড়ে পালিয়ে যাননি। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা খুব কম আছে, এমন বিপ্লব, এমন গণ অভ্যুত্থান খুব কম আছে। ইতিহাস পড়ে দেখেন, আমার কথার সঙ্গে যারা দ্বিমত করবেন তারা ইতিহাস পড়ে দেখেন, তারা খুব কম জায়গাতে পাবেন ইতিহাস আছে। তিয়ানানমেন স্কোয়ারে ট্যাঙ্কের সামনে মানুষের, স্টুডেন্টদের দাঁড়ানোর ছবি আছে, অনেকগুলো আছে। কিন্তু আমাদেরও এই ইতিহাসটা পৃথিবীর একেবারে প্রথম সারির যে সাহসিকতাপূর্ণ গণ অভ্যুত্থান, স্বৈরাচারের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই জায়গাটিতে স্থান পাবে। তার মানে এতগুলো কথা বললাম এদের জন্য এটা প্রাপ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা এনেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন যে ছাত্ররা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্ব সারা পৃথিবীতেই কম আছে, হাতে গোনা কয়েকজন। তো সেই রকম একজন নেতৃত্ব বাংলাদেশ পেয়েছে, এবং সেই নেতৃত্বটা পাওয়ার পেছনে একমাত্র ভূমিকা রেখেছে এই শিক্ষার্থীরা, এই তরুণ শিক্ষার্থীরা। তো সুতরাং সবকিছু মিলিয়ে তারা ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ অংশ ইতিমধ্যেই হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে তারা সেই ইতিহাসটা স্থায়ী করতে পারবেন কি পারবেন না, সেটা এই সরকারের সাফল্যের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ যেমন নির্ভর করছে, তাদেরও ইতিহাসে স্থায়ী অবস্থান পাওয়ার কিছুটা নির্ভর করছে, একেবারে গৌরবজনক অবস্থান। সুতরাং তারা যে সাহসিকতা, যে সততা নিয়ে আন্দোলন করেছে, আগামী দিনগুলোতে সেই সততা, সাহসিকতাটা অক্ষুণ্ণ রাখতে হবে। বহু রকমের সংকট আসবে, সেটা তাদের মূল। যেমন জনগণের মধ্যে একটা এরকম ইচ্ছা আছে যে তারা চায় ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক, তারা নির্বাচনে আসুক। এক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? এক্ষেত্রে খুব বড় চ্যালেঞ্জ তাদের মোকাবেলা করতে হবে বিএনপি এবং আওয়ামী লীগের মতো জায়ান্ট দুটি রাজনৈতিক দলকে। কারণ তারা এখন ছাত্রদের প্রতি যে মনোভাব দেখাচ্ছে, বিশেষ করে বিএনপি, এরা যখন সামনে আসতে সময় যাবে এবং এরা যদি রাজনৈতিক দল গঠন করতে চায়, এরা যদি নির্বাচন করতে চায় সংগঠিতভাবে, তাহলে বিএনপির অবস্থান এরকম থাকবে না। তাদের চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জে সবসময় তো তারা বিপ্লব করবে না, তারা জনগণের কাছে যাবে যে আমরা এই ক্ষমতায় ছিলাম, আমরা এই পরিবর্তন করেছি, সামনের দিনগুলোতে আমরা এই পরিবর্তন করতে চাই। এটা নিয়ে যদি তারা কোনো বড় ভুল না করে, কি করবে সেটা আমি জানি না, তারা যদি বড় কোনো ভুল না করে, তারা যদি রাজনৈতিক দল গঠন করে অথবা যে আন্দোলনে আছে সেই আন্দোলনের মধ্যেই থেকে
যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মেও যদি থাকে বা এরকম কোনো প্ল্যাটফর্মেও থাকে এবং তারা এই সরকারের যে তাদের যে অংশীজন আছেন সেই অংশীজনরা যদি নিষ্কলঙ্ক থেকে থাকতে পারেন, সততার জায়গাতে তারা যদি সাধারণ জনমানুষের কাছে তাদের ভাবমূর্তিটা বজায় রাখতে পারেন, তাহলে এই শিক্ষার্থীরা যদি জনে জনে যান, আমরা আপনাদের কাছে এসেছি, আমরা এই করেছিলাম, এই ক্ষমতায় থেকে এই করেছি, সামনে এই করতে চাই, তাহলে তারা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবেন কি আসবেন না সেটা আমি বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের প্রচলিত যে রাজনীতি সেই রাজনীতিবিদদের জন্য একটা বড় রকমের হুমকি হবেন তারা। হুমকি শব্দটা বলতে চাই না, আমি বলতে চাই যে তারা একটা বড় অবস্থানে প্রতিদ্বন্দ্বী থাকবেন, এই কারণে যে আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলো নিজেদেরকে কখনো বদলায় না। তারা ক্ষমতায় থাকে, ক্ষমতা থেকে চলে যায়, পতন হয়, নিপীড়িত হয়, নির্যাতিত হয়, আবার যখন তারা রাজনীতি করার সুযোগ পায় বা ক্ষমতায় আসে, এসে তারা সেই পুরনো চরিত্রেই যায়। রাজনৈতিক দলগুলো যদি না বদলান, বিএনপি আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল যদি নিজেদেরকে না বদলান, জনগণের সামনে যদি সেই বদলানোটা দৃশ্যমান না করেন, আর শিক্ষার্থীরা যদি সামনে থাকেন তাদের এখনকার যে ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তি নিয়ে, তাদের সামনে অনেক সংকট আসবে, সেই সংকট মোকাবেলা করে তারা যদি থাকতে পারে, তাহলে আগামী নির্বাচনে আমি শিক্ষার্থীদের একটা বড় সম্ভাবনা দেখি। তাদের অনেকেই হয়তো তখন শিক্ষার্থী থাকবেন না, তাদের একটা বড় সম্ভাবনা দেখি, ইতিবাচক সম্ভাবনা দেখি। একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিরও আমি একটা ইতিবাচক পরিবর্তন দেখতে চাই বা দেখতে পাইও। এখন দেখা যাক বাকি সময়টা কি অবস্থায়। ইতিবাচক পরিবর্তন নিয়ে যেহেতু কথা হচ্ছে, সেই জায়গা থেকে সর্বশেষ প্রশ্নটা করতে চাই। এখন চারদিকে কিন্তু রাজনৈতিক আলাপ চলছে, আপনি যদি সোশ্যাল মিডিয়া খোলেন দেখবেন সকল শ্রেণী পেশার মানুষ নিজেদের মতো করে রাজনৈতিক আলাপই করছে, বিএনপি নিয়ে, জামাত নিয়ে, ছাত্রদেরকে নিয়ে সমালোচনা, আলোচনা, প্রশংসা, ধন্যবাদ সবই চলছে। এবং গণমাধ্যমকেও দেখতে পাচ্ছি অনেকটা মুক্ত সাংবাদিকতা যেটা বলছি সেটাতে ফিরে এসেছে। আগামী দিনে আমরা কি আবার গত 15 বছরে ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা আছে, নাকি এই যে স্পেসটা ক্রিয়েট হলো, সবাই মিলে কথা বলছে, সবার এক ধরনের রাজনৈতিক সচেতনতা তৈরি হচ্ছে, এটা থাকবে? আপনার দেখেন, প্রত্যাশা তো সেটা থাকবে, আমরা তো সামনের দিকে এগিয়ে যাই, আমরা পিছনের দিকে ফিরবো কেন? কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা 1971 সালে স্বাধীন করেছিলাম, পাকিস্তানিদের তাড়িয়েছি রক্ত দিয়ে, তারপরে যে সুযোগ ছিল সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি পুরোপুরিভাবে। 1990-তে আমরা স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছি আন্দোলন করে, তারপরে যে সুযোগ এসেছিল সেই সুযোগটিও কাজে লাগাতে পারিনি। আবার সুযোগ এসেছে 2024 সালে, আমরা স্বৈরাচারকে পতন ঘটিয়েছি, রক্ত ঝরিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে কি বারবার কি আমরা ব্যর্থ হব? একটা জাতি কিন্তু বারবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় না। বাঙালি জাতি কমপক্ষে 3টি সুযোগ পেয়েছে, 1971, 1990, 2024। এখন এই জায়গাতেও থেকেও যদি আমরা কোনো কারণে আবার পিছনে চলে যাই, ব্যর্থ হই, তাহলে এটা জাতি হিসেবে আমাদের জন্য আরেকবার ঘুরে দাঁড়ানোটা খুব কষ্টকর হবে। এই কারণেই আমি প্রত্যাশা রাখতে চাই যে আমরা আর ঘুরে দাঁড়ানোর মতো জায়গাতে যাব না। তবে এই জায়গাটিতে বহু যদি কিন্তু আছে, কারণ আমরা তো ইতিহাস থেকে শিক্ষা নেই না, বারবার আমরা খালি পেছনে ফিরে যাই, বারবার পেছনে ফিরে যাই। তো সেই শিক্ষাটা যেহেতু নিতে চাই না, সেই কারণে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্বকে যেহেতু বাংলাদেশ দেশ পরিচালনার নেতৃত্বে পেয়েছে, এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। এবং কাজে লাগানোর জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, রাজনৈতিক দলগুলোর ভেতরে পরিবর্তন আনা, পরিবর্তন এনে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর এরকম একটা সিদ্ধান্তে পৌঁছানো যে সরকার নিশ্চয়ই একটা কর্মপরিকল্পনা দিবে, বর্তমান সরকার, যে আমরা এই জায়গাতে সংস্কার করব এবং এই সংস্কার করার জন্য আমাদের এই সময় দরকার। সরকারের পক্ষ থেকে হয়তো এরকম করে বলা হবে যে তো আপনারা যদি সময় দেন, জনগণ যদি সময় দেন, রাজনীতিবিদরা যদি সময় দেন, তাহলে আমরা ক্ষমতায় থাকবো, না হলে থাকবো না। সেই জায়গাটিতে জনগণের একটা মতামত তৈরি হওয়া দরকার যে হ্যাঁ আমরা চাই এই সংস্কারটা আপনারা করে যান, কোনো রাজনৈতিক দল করবে কিনা সন্দেহ আছে। একই রকমভাবে বিএনপিরও বোঝা দরকার যে এই সরকারকে দিয়ে, এই সরকারের যেহেতু কোনো রাজনৈতিক অভিপ্রায় নাই, বিএনপি মহাসচিব ইতিমধ্যেই বলেছেন যে আমরা ইতিপূর্বে 2006, 7, 7, 8 সালের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, এই সরকারের যেহেতু সেরকম কোনো অভিপ্রায় নেই, সুতরাং সংস্কার করার জন্য এদের সময় দেওয়া উচিত। এবং যদি সময় দেওয়া হয় তাহলে আমি মনে করি যে আমরা আর পেছনে ফিরবো না, সামনের দিকে এগিয়ে যেতে পারবো। গোলাম মুর্তজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তী কোনো শোতে আরও ডিটেইলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকবেন।